প্রশাসন শতভাগ নিরপেক্ষ মনে হচ্ছে না। নির্বাচন বানচাল করার চেষ্টা করা বা যেটাকে বলে নির্বাচন পিছিয়ে দেওয়া বা কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা, এটা আমার মনে হয় না সফল হবে। জুলাইয়ের কথা আমি একটু যদি পিছন থেকে আসি, যেহেতু আমি জুলাইয়ে আহত, আমি এই চোখে দেখি না। তো জুলাইয়ে আমি ছিলাম একজন চাকরি প্রার্থী। জুলাইয়ের আগে আমি যে প্রিলিমিনারি দিছি বিসিএস এর, সেটা আমি পাশ করেছি, আমি রিটেন প্রার্থী ছিলাম। তো সেই আমি জুলাইয়ে যখন আহত হলাম, আমার সারা শরীরে ৮৬টা ছড়াগুলি লাগছে, চোখে দুইটা ঢুকছে, আমি এই চোখে টোটালি দেখি না, আমার পড়তে লিখতে অসুবিধা হয়, আমি টোটালি আমার চাকরি প্রার্থিতার যে ক্যারিয়ারটা সেটা আমার টোটালি শেষ। তো সেই জায়গা থেকে আমি যখন পরবর্তী সময় জুলাই পরবর্তী সময়ে এই ডাকসু আসার পরে আমার মনে হলো, যেহেতু আমার ওই ক্যারিয়ারটা শেষ এবং আমি গত এক বছরে দেখলাম যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নামছিলাম, সারা দেশের মানুষ যে একটা গণঅভ্যুত্থান করলো, সেই আকাঙ্ক্ষা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে বা সেই স্পিরিটটা কেন যেন হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হলো ডাকসু যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি যদি জুলাইকে ধারণ করে, জুলাই স্পিরিটকে ধারণ করে আমি এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে আমি জুলাইয়ের যে স্পিরিট সেটাকে আমি মনে করি, আমার ভিতর থেকে আমার বিশ্বাস যে আমি সেটাকে ধারণ করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবো, তাদের দাবি দেওয়া বা তাদের যে অধিকার, কারণ জুলাই তো আমরা অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামছি, তাদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারবো। তো এই জায়গা থেকে হচ্ছে আমার ডাকসু করার ইচ্ছাটা। আর শিবিরের প্যানেলে যে কথাটা, যে শিবিরের প্যানেলে আমি যেদিন সর্বশেষ দিন ছিল মনোনয়ন তোলার, তার আগের দিন রাত ১টার দিকে আমি একটা স্ট্যাটাস দিই যে আমি ডাকসু নির্বাচন করব। তো তার কিছুক্ষণ পরেই সাদিক আমাকে ফোন দেয়, ওই রাতেই ফোন দেওয়ার পরে আমাকে বলে যে ভাই আমাদের প্যানেলে আসেন। তো আমি তখনও তাকে মানে নাও করিনি হও করিনি, আমি বলছি আচ্ছা দেখি, আমি জানাই নি। পরের দিন সকালে সে আবার নক দেয়। তো নক দেওয়ার পরে আমি আসলে পরের দিন সকাল 10টা পর্যন্ত আমার ইচ্ছা ছিল স্বতন্ত্র করার, স্বতন্ত্রতে আমি এজিএসে দাঁড়াবো। তো আমি অনেকজনের সাথে কথা বললাম, তারা বলে যে ভাই এজিএসে, বা আমার নিজের কাছে মনে হলো যে একা একা নির্বাচন করাটা আমার জন্য টাফ হয়ে যাবে, আমি তো আসলে এই পথের লোক না। আগেই তো বললাম যে আমি ছিলাম চাকরি প্রার্থী। তো সেই জায়গা থেকে আমার মনে হলো একা একা আমার জন্য কঠিন হয়ে যাবে, যদি একটা প্যানেল হয় ভালো হয়। আমি সকাল 10টা পর্যন্ত ভাবতেছি, এর মধ্যে ওরা বারবার আমাকে রিকোয়েস্ট করছে ভাই আমাদের প্যানেলে আসেন, আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতেছি। তো এটা বলার পর আমি একটু খোঁজ নিলাম, তো ওরা বললো যে আমাদের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই আছেন, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড ভাই আছেন, তারপরে আপু আছেন 4জন। তো এই জায়গা থেকে আমার মনে হলো যে আচ্ছা, তাহলে জুলাইয়ে যে আমরা ইনক্লুসিভ একটা আন্দোলন আমরা করছি, যেখানে ধর্ম মত নির্বিশেষে রাজপথে নামছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, তো আমার মনে হলো যে আচ্ছা, তাহলে তো অনেকটা এই যে আমি যে উদ্দেশ্য নিয়ে ডাকসু করতে যাচ্ছি, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এগিয়ে যাওয়া, তো আমার মনে হলো যে ওটার সাথে একটা রিলেটেড হচ্ছে। এই জায়গা থেকে হচ্ছে, এবং শিবির খুবই আন্তরিকতার সাথে আমার সাথে যোগাযোগ করছে, এই জন্য আসলে ওদের প্যানেলে যাওয়া। আর এরপরে একই সাথে বলতে গেলে আসলে অন্য কোনো প্যানেল আমার সাথে যোগাযোগ করে না। যদি যোগাযোগ করতো তাহলে দেখা যেত একটা সিদ্ধান্ত অন্য কিছু হতেও পারতো, বলা তো যায় না এটা আসলে। তো সেটা তো যোগাযোগ করে না যেহেতু, তাহলে আসলে ওই প্রশ্ন আর আসে না। এইটা হচ্ছে আসলে শিবিরের প্যানেলে যাওয়ার কারণ। আর আমি যদি নির্বাচিত হতে পারি, দেখেন এই বিশ্ববিদ্যালয়ের 3টা সমস্যাকে প্রধান ধরা হয়, যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে, যে দেশের শিক্ষার্থীরা কেন বিদেশে সেভাবে উচ্চশিক্ষার জন্য যাইতে তাদের যে সমস্যাগুলো হয়, বিদেশি শিক্ষার্থীরা কেন আমাদের ক্যাম্পাসে আসেন, কম আসে বা নাই বললেই চলে, এবং কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারতেছে না বা তাদের র্যাঙ্কিং কেন পিছনো। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে খুবই কমপ্লিকেটেড ব্যাপার, কারণ এটা একদিনে সে ঠিক করাও সম্ভব না, বা একা আন্তর্জাতিক সম্পাদকের পক্ষেও ঠিক করা সম্ভব না। পুরো প্যানেলের ডাকসুর যারা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, সবার সাথে বসে সামগ্রিকভাবে এটা আসলে একটা দীর্ঘ সময়ের একটা পরিকল্পনা নিয়ে আগানো দরকার। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে আমি এটা করে ওটা করে ফেলবো, এটা আসলে একটা ফালতু করার মতো হবে, ওই প্রতিশ্রুতি দেওয়ার মতো, যেগুলো পরবর্তীতে আর কোনো করা হয় না। তো সেই জায়গা থেকে আমি আমার যে ইশতেহার সেটাও আমি প্রকাশ করছি। আর তারপরে কথা হচ্ছে যে আমার ইশতেহার ভাই, আমি জুলাইয়ে যখন আন্দোলনে নামছি, তারপর থেকে এই যে আজকে 1 বছরের বেশি, আমি বারবার একটা কথা বলি, আমার চাওয়া বা আমার আকাঙ্ক্ষা, আমার ইশতেহার, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, যে যৌক্তিক আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা, এগুলোই হচ্ছে আমার ইশতেহার। শিক্ষার্থীদের দাবিটাই আমার ইশতেহার। এখানে খুব আমি 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 আজকে ধরেন যেটা ফিল করতেছি, আমি তো ভুলও ভাবতে পারি, বা আমি যে পদক্ষেপটা নিব ভাবতেছি সেটা তো ভুলও হতে পারে। সো আমি মনে করি শিক্ষার্থীদের যে দাবি সেটাই ইশতেহার হওয়া উচিত। ইশতেহার এখন আমি যেটা ভাবতেছি 2 দিন পরে তো সেটা রিলেভেন্ট নাও থাকতে পারে।
শিক্ষার্থীরা যখন যেটা যৌক্তিক দাবি করবে, যে দাবিগুলো করবে, সেটাই একজনের ইশতেহার। শিবিরের নেতারা এখানে তারা প্যানেলটা গুছাইছে, তো সেই জায়গা থেকে আপনি বলতে পারেন শিবিরের প্যানেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্যানেলের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এক। সেকেন্ড কথা হচ্ছে আসলে ওই দলের নামে কিন্তু জোট হচ্ছে না, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হচ্ছে প্যানেলের নাম। আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা যদি আপনারা বলেন যে হ্যাঁ, দেখেন সবার আগে প্যানেল দিছে শিবির, সো তাদের এই যে ইনক্লুসিভিটি তারা যে শো করছে, এটি কিন্তু তারা প্রথম শুরু করলো, মানে তাদের প্যানেল দিয়েই প্রথম শুরু হয়। তো সেই জায়গা থেকে আমি তো বলি যে এটা সবার সাধুবাদ জানানো উচিত, যে শিবিরের বিরুদ্ধে যে কিছু প্রশ্ন তোলা হয় যে তারা নারী নেতৃত্ব পছন্দ করে না, বা নারীদের ফ্লোর দেয় না, নারীদেরকে তারা ডমিনেট করে রাখতে চায়, এরকম একটা যে প্রোপাগান্ডা চলে, তাহলে তাদের প্যানেলে 4 জন নারী, এবং একজন তো ইনক্লাব মঞ্চের, অন্য ছাত্রী সংস্থার নাকি যেন, আরেকজন দেখলাম তার আলাদা একটা প্ল্যাটফর্মের। তো সেই জায়গা থেকে তো যদি এটাকে মানে শিবিরের প্যানেল বলা হয়, তাহলে তো এরা কারা, এই যে ইনক্লাব মঞ্চের, বা ওই যে উম্মে সালমা, যে তারপরে সর্বমিত্র চাকমা, যে স্কুটনি গোষ্ঠীর, এরা তো কেউ শিবিরের না। এটা একটা প্যানেল, ইনক্লুসিভ প্যানেল, হ্যাঁ, সেটা নেতৃত্বে শিবিরের নেতারা। এখানে আসলে এইভাবে একেবারে এই প্যানেলে যে গেছে সেই শিবির, এই ট্যাগ দিয়েটা তো আসলে অযৌক্তিক। শিবিরের যে কি মনে হয়েছিল তখন, কিংবা আগে থেকেই তার সাথে মানে কোনো পরিচয় ছিল কিনা, বা মাথায় কি এসেছে যদি একটু। আহত হই 18 জুলাই, এরপর থেকে গত 1 বছর ফরহাদ, সাদিক শিবিরের মধ্যে, তারপরে সিকবাতুল্লাহ ভাই, এরপরে মাহিন সরকার যে সমন্বয়ক ছিল, তারপরে ছাত্রদলের শাহিন ভাই, এই কয়েকজন মানুষ ছাড়া আমার খোঁজ আসলে তেমন কেউ নেয় নাই। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি আমি একমাত্র আহত, অনেকেই ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় বড় নেতা হয়েছে, তারা আমার খোঁজ নেয় নাই। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো এখন যেহেতু তারা আগে থেকে খোঁজ নিত, নিয়মিত খোঁজ নিত, আমার মনে হয় ফরহাদ প্রতি সপ্তাহে আমরা একবার করে ফোন দিছে যে ভাই কেমন কি অবস্থা আপনার শরীর। তো সেই জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ ছিল, মাহিনের সাথে যোগাযোগ ছিল, মাহিন মাঝে মাঝে হলে আসতো আমাকে দেখতে। তো এই যে ব্যাপারটা, যার সাথে যোগাযোগ ছিল, সে যদি আমাকে অনুরোধ করে, তাহলে কিন্তু ওই ব্যাপারটা একটু কনসিডার করার ব্যাপারটা মন থেকে আসে। তারপরেও সাদিক যখন আমাকে বলছে, আমি কিন্তু তখন রাজি হইনি। পরের দিন সকালবেলা 10টার দিকে, 10টা থেকে 11টার ভিতরে শিবিরের কেন্দ্রীয় নেতারা বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করছে, তারা দেখা করতে আসছে, এরপরে হচ্ছে আমি রাজি হয়েছি। তার আগে পর্যন্ত আমার ইচ্ছা ছিল আসলে স্বতন্ত্র করা। এখন শিবিরের প্যানেলে গেলে যে শিবির ট্যাগ দেওয়াটা, এটা যে আসলে হবে, এটা আমি আগে থেকেই জানতাম। দেখেন, আমি এটা কিছু মনে করি না কেন, আমি এই আন্দোলনে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এই আজকে পর্যন্ত আমি যত জায়গায় কথা বলছি, সব জায়গায় একটা কথা আমি বারবার বলছি, যে এই যে ট্যাগিং এর কালচারটা, এই ট্যাগিং কালচারটাকে মূলোৎপাটন করে আমাদের জুলাই, এবং ট্যাগিং যে রাজাকার ট্যাগ দিয়ে যে আমাদেরকে ডমিনেট করে রাখা, বা আমাদেরকে পদদলিত করে রাখার যে একটা কালচার আওয়ামী লীগ করছিল, সেইটাই কিন্তু আমরা প্রথম ভেঙে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একটা মানে বিপ্লবের মতো শুরু হয় এই ক্যাম্পাসে। 14 তারিখে যে তুমি কি আমি রাজাকার রাজাকার স্লোগানটা আমরা দিই, এটা কেন দিই? আমাদের যে ট্যাগ দেওয়া হচ্ছিল, সেই ট্যাগটাকে ডিনাউন্স করে আমরা রাজপথে নামি। এটাই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটিতে শেখ হাসিনার বিরোধী প্রথম বিপ্লব বলতে পারেন আপনি, প্রথম মানে একটা জাগরণ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন আবার সেই ট্যাগিং এর কালচারে ফেরত যাওয়াটা, তাহলে তো জুলাইয়ের সাথে বেইমানি করা হয়। এত তো শহীদ রক্ত দিলেন, তাহলে কি জন্য? বা জুলাই যে গণ অভ্যুত্থান, এটার সাথে তো এক ধরনের বেইমানি করা হয়। তো এই জন্য আমার আসলে ওই ট্যাগিং দিবে, এই বলবে সেই বলবে, এইটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা ছিল না। কেউ জানে না বলতে, আসলে আজকে সকালবেলায় আমি ভাবতেছিলাম, আমি এই যে বিসিএস এর প্রস্তুতি নিতাম, তো আমি কিন্তু আসলে এই আন্দোলনে যেদিন আমি আহত হই, সেদিন আমার মনে হয়েছে যে আমার এই চোখ ঠিক হবে, এবং আসলেই ঠিক ছিল। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যাই, ওই দিনই ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি তখনও দেখতাম, কিন্তু মানে কেমন যেন একটু এলোমেলো দেখতাম। কিন্তু ঢাকা মেডিকেল থেকে আমাকে বললো যে আপনার চোখে কোনো কিছু নাই, কিন্তু এখনো কিন্তু আমার চোখে 2টা ছড়াগুলি। তো ঢাকা মেডিকেল থেকে বললো, ওই দিন আসলে ঢাকা মেডিকেল প্রচুর প্রেশার ছিল, সো তাদের আমি দোষ দিই না, কিন্তু তারা যখন বললো যে আপনার চোখে কিছু নাই, আপনি ওষুধ নেন, ঠিক হয়ে যাবে। তো ওইটা আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে তখন আমি একটু একটু দেখি। এরপরে আমি তার 2 দিন পরে যখন গোসল করলাম, চোখে পানি দিলাম, এরপর থেকে চোখে একেবারে ঘোলা, ওই যে ঘোলা হইলো আর ঠিক হয় না। মানে আমার মাঝে মাঝে আফসোস হয় যে হয়তো ঠিক হতো, এই জায়গাটা একটা আক্ষেপ থাকে যে হয়তো ঠিক হতো। ওই দিন গোসল করার পরে চোখে পানি দেওয়ার পর আমি টের পেলাম যে আমি আর কিছু দেখতেছি না। এখন পর্যন্ত প্যানেল নিয়ে শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস পূর্ণ প্যানেল জয়ী হবে, বাকিটা ভোটারদের রেসপন্স। প্রশাসন শতভাগ নিরপেক্ষ মনে হচ্ছে না, এক। দুই হচ্ছে যে
ঢাকা ইউনিভার্সিটির যে ভোটাররা এরা সবাই শিক্ষিত, সচেতন এবং দেশ সেরা মেধাবী যারা, তারাই তো এখানে আসে। তো সেই জায়গা থেকে এইখানে বিভিন্ন ষড়যন্ত্র করে বা কোনো হীন উদ্দেশ্য নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করা বা যেটাকে বলে নির্বাচন পিছিয়ে দেওয়া বা কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা, এটা আমার মনে হয় না সফল হবে। শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। এটা ওই পাড়াগাঁয়ের নির্বাচন না, দেশের সেরা মেধাবীরা এখানে আসে, তারা এখানে আছে। তো আমার বিশ্বাস এখানে এই নির্বাচনকে বানচাল করা বা ম্যানিপুলেট করা এই শিক্ষার্থীরা এটা হইতে দিবে না, এটা আমার বিশ্বাস। আসলে আমরা এই যখন থেকে বুঝতে পারার বয়স হয়েছে তারপর থেকে তার সুষ্ঠু নির্বাচন দেখি নাই। এই জন্য এই পরিবেশটা, এই উৎসবটা টোটালি অন্যরকম মনে হচ্ছে। মানে এইরকম উৎসব আমি আগে শুনতাম যতটুকু আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, তো ইতিহাস পড়ার সময়, রাজনীতি পড়ার সময় দেখতাম যে বাংলাদেশের মানুষজন নাকি নির্বাচনটাকে উৎসব মনে করে। এইবার প্রথম দেখতেছি যে হ্যাঁ, নির্বাচন আসলেই উৎসব। একেবারে সবার মধ্যে আপনি যার সাথে কথা বলবেন, মানে সবকিছু ফেলে দিয়ে একটাই তাদের আলাপ আলোচনা, একটাই আড্ডার বিষয়, ডাকসু। কে প্রার্থী হচ্ছে, কে প্রার্থী হচ্ছে না, এই প্রার্থীর সংখ্যা এত বেশি, তারপরে ভোটাররাই এখন বেশি পাওয়ারফুল, এরকম একটা মানে পুরো একটা উৎসব মুখর আমেজ। আমি প্যানেলে যেদিন প্রথম বসা হয় সেদিন আমি একবার মানে শুরুতেই বলে নিয়েছি যে এই প্যানেলে যারাই জয়ী হবে বা পূর্ণ প্যানেলে যদি জয়ী হয়, কোনোভাবেই যেন সেই স্বৈরাচারী কালচার, যেটা গেস্ট রুম, গণরুম বা নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়ন বা ওই মাদার সংগঠন যেটা বাংলাদেশের রাজনীতিতে বলা হয় তাদের পারপাস সার্ভ করা, এইগুলো কোনোভাবেই যেন ক্যাম্পাসে না আসে। সোজা কথা, এটা শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে আমাদের। যারাই নির্বাচিত হবে তাদের প্রথম এবং একমাত্র উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, আর কোনো উদ্দেশ্য না, কোনো নিজস্ব রাজনীতি না, কোনো দলের রাজনীতি না। শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করছে, তাহলে আমাদের উদ্দেশ্য শুধুই শিক্ষার্থীদের স্বার্থ।